আমার সিনেমার মধ্যে একটা আমার সিগনেচার থাকবে, রাজ চক্রবর্তীর সিগনেচার। তো সেটাও আমি রাখার চেষ্টা করি। শুভশ্রীর ক্ষেত্রে ওর মধ্যে নিশ্চয়ই একজন ভালো অভিনেত্রী লুকিয়েছিল। আমি যদি আজকে সে একটা ভালো সিনেমা না বানাই, তাহলে আমি ডিরেক্টর হিসেবে আর নিজেকে মানুষের সামনে তুলে ধরতে পারবো না। প্রেমের গল্পে তিনি যে ইতিমধ্যে হাত পাকিয়ে ফেলেছেন সেটা বহু বছর ধরে প্রমাণিত। তবে ওই যে আবার নিজেকেই নিজে চ্যালেঞ্জ করতে তিনি ভালোবাসেন, এবং চ্যালেঞ্জ ছুড়েই এবার আবার বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তুমি নিয়ে আসছো বাবলি। প্রথম যে প্রশ্নটা করব, কতগুলো জায়গা তোমাকে ট্রাভেল করতে হয়েছে এবং রেকি করতে হয়েছে? কারণ বুদ্ধদেব গুহর গল্প মানেই তো একটা বিশাল ঘোড়া। না, বুদ্ধদেব গুহর বাবলি গল্পটা ছিল ইম্ফল থেকে কোহিমা টু ডিমাপুর, দিল্লি, কলকাতা এয়ারপোর্ট। তো আমি যখন প্রথম রেকি করতে যাই, তখন সেই সময় মণিপুরে এখনও মানে খুবই একটু টেনশন চলছে আর কি, একটু মণিপুরে ঝামেলা অশান্তি চলছে। সো আমার সেই সময়টাই পড়েছে শুটিংয়ের সময় আর কি। সো কী করি, আমি যখন রেকি করতে গেছি তখন ওদের ওই ঝামেলার পিরিয়ডটাই চলছিল আর কি। সো আমার ওখানে কিছু লোকজন ছিল, তারা আমাকে খুব কোঅপারেট করেছে, সে কোহিমার ক্ষেত্রে হোক, মণিপুরের মানে ইম্ফলের ক্ষেত্রে হোক, ডিমাপুরের ক্ষেত্রে হোক। বাট আমরা ওখানে একটা পার্ট করে ম্যাক্সিমাম পার্টটা নর্থ বেঙ্গলে করেছি আর কি, এবং কলকাতায় অনেকটা পার্ট করেছি, এই দিল্লিতে 2-1 দিন এরকমভাবে করে আমরা কাজটা করেছি আর কি। আর তার সঙ্গে বুদ্ধদেব মানে বাবলি গল্পটা পড়লে বোঝা যায় যে বাবলি কিন্তু নিজের চরিত্রকে নিয়ে বুদ্ধদেব গুহ প্রথমেই লিখেছেন যে কথাটা, যে সে তার চেহারার ব্যাপারে জানতো যে দেখতে খুব একটা সুন্দর নয়, মোটা। এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে আসলে বাবলি লেখার পেছনে। বুদ্ধদেব গুহ নিজেই একটা অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, অ্যাকচুয়ালি উনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, তখন ওনাকে একটি মেয়ে, ওনার ফ্যান আর কি, তো ডেকে বলেছেন, স্যার আপনি সবাইকে নিয়ে গল্প লেখেন, আপনার সবসময় গল্পের হিরোইনরা ভীষণ রোগা হয় এবং সুন্দরী দেখতে হয়, হ্যাঁ, এবং আপনি কিন্তু আমার মতো মোটা সোটা মেয়েকে নিয়ে গল্প লেখেন না কেন? সো বুদ্ধদেব গুহ কিন্তু ওই জন্যই বাবলি লিখেছিলেন আর কি, যে বুদ্ধদেব গুহর যে বাবলি, সে বাবলি একটু আর কি। সো এবং সেটা কিন্তু গল্পের মধ্যে উনি নিজেকেই বলেছেন আর কি, সেই কথাটা আর কি, যে এই এখনকার সাহিত্যিকরা কখনোই আমার মতো মোটা সোটা মেয়েদেরকে নিয়ে গল্প লেখেন না সবসময়, মানে যে গল্পটা উনি বলেছেন আর কি, লাইনটা, সেটা কিন্তু ওনার নিজের কথাই বলেছেন আর কি। গল্পটাতে আরও একখানা জায়গা আছে যে বেশিরভাগ কথাই দুটো চরিত্র নিজের মনের ভেতরে রাখে, তাদের ভাবনায় অর্ধেক কথাগুলো ফুটে ওঠে। তার সঙ্গে যে জায়গায় শুটিংটা হয়েছে বা গল্পে যে জায়গাগুলোকে দেখানো হয়েছে, সেগুলো হয়তো তাদের মনের ভাবটাকে আরও বেশি মানে বহিঃপ্রকাশ করে। সেক্ষেত্রে এই মনের ভাব প্রকাশ করা এবং সেটাকে চিত্রায়িত করা ভীষণ সুন্দরভাবে করা হয়েছে। গল্পটা যেহেতু একটা লিনিয়ার গল্প, একটা সহজ সরল গল্প, সিম্পল গল্প আর কি, এবং সেই গল্পটাকে সিনেমার রূপ দিতে একটু আমাদেরকে টুইস্ট করতে হয়েছে। এবং এই গল্পটার মধ্যে কিন্তু বুদ্ধদেব গুহর মানে যে ডায়লগ, সেটা কিন্তু ওনার ডায়লগগুলোই রয়েছে, খুব 2-1টা খুবই মানে কয়েকটা ডায়লগ খালি আমরা ইনকর্পোরেট করেছি গল্পের সিনেমার স্বার্থে, কিন্তু ওনার গল্পের মধ্যে যেমন মজা আছে, যেমন ওনার ডায়লগের মধ্যে, তেমন কিন্তু প্রেম আছে, সেখানে কিন্তু একটা টেনশন আছে, ড্রামা আছে, সমস্ত কিন্তু উনি তৈরি করেছেন আর কি, এবং একটা ফ্যান্টাসিও আছে। সো এই পুরোটাই আমরা ধরার চেষ্টা করছি। দেখো, আমার সিনেমার মধ্যে একটা আমার সিগনেচার থাকবে, রাজ চক্রবর্তীর সিগনেচার, তো সেটাও আমি রাখার চেষ্টা করছি। তার সঙ্গে গান, যেহেতু বুদ্ধদেব গুহ গান খুব ভালোবাসতেন, সো আমার সিনেমাতে গান ভীষণ ইম্পর্টেন্ট। আমি মনে করি যে আমি যে ধরনের সিনেমা বানাই, সেখানে গান বাজনাও থাকতে হবে। তাই ইন্দ্রজিৎ দাশগুপ্তর 5টা গান আছে, সেই 5টা গানই সুপার ডুপার হিট এবং প্রত্যেকের ভালো লাগবে। অলরেডি 3-4টে গান সবাই দেখে নিয়েছে, যেটা মিনার রহমানের গান হোক, শ্রেয়া ঘোষালের গান হোক, বা রূপম ইসলামের গান হোক। এরপরে আছে কিন্তু শ্রেয়ার আর একটা গান, তারপরে আছে হচ্ছে তোমার অনুপমের একটা গান আছে, এবং সেগুলোও মানুষের খুব ভালো লাগবে আমার বিশ্বাস। যদি ট্রান্সফরমেশনের কথা হয়, মানে বডি ট্রান্সফরমেশন, লুক ট্রান্সফরমেশনের কথা হয়, সেটাও এই গল্পে অদ্ভুতভাবে আছে। অভিকে যেভাবে বাবলি প্রথমবার চিনেছিল, এবং তারপর যখন সে তার আরেক আত্মীয়ার বাড়িতে যাচ্ছে, তখন যখন শুনছি যে অভি তুমি তো মানে জেম অফ আ বয় পেয়েছো, সেই সময় যখন আবিরদাকে তখন সে অন্যভাবে চিনছে, আবিরদারও একটা লুকের মধ্যে চেঞ্জ আছে, কারণ আবিরদাকে দেখে দময়ন্তী সেটা বোঝেনি। আবার অন্যদিকে যখন বাবলিকে বেশ কয়েক বছর পর দেখছে অভি, তখন সে তখন দময়ন্তী মানে বাবলি একটু নাকুচু মেয়ে আর কি, হ্যাঁ, একটু নিজের মানে ও অ্যাকচুয়ালি পুরো, হ্যাঁ, একটা ঘমন্ড আছে আর কি। এবং অভির সঙ্গে এই জার্নির মধ্যে অভিকে কিন্তু মুরগি করতে আসছে, ও ভাবছি ওকে বুলি করছে, কিন্তু পরে অভি বলছে যে না আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার আনন্দ হচ্ছে বলে আমি সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম আর কি। যে এই যে দুজনকেই এন্টারটেন করছে এবং দুজনকে ডিসকভার করছে, সেটা খুব ইন্টারেস্টিংভাবে লেখা রয়েছে আর কি। এবং অনেক ছোটো ছোটো ভীষণ বাঙালিয়ানা আছে গল্পটার মধ্যে আর কি। যখন অভি প্রথমবার ওর বাড়িতে আসছে, তখন বাবলি নিজেকে সাজছে, তৈরি হচ্ছে নিজেকে, কাকার কাছে গিয়ে বলছে যে আমাকে একটা জিমে ভর্তি করে দাও না।
যেখানে ও ব্যাডমিন্টন প্র্যাকটিস করতে শুরু করে দেয় এবং নিজেকে রোগা হওয়ার মানে বাথরুমে গিয়ে স্নান করে ওর আয়নায় নিজেকে দেখতো আর কি যে আমাকে কেমন আমি কতটা রোগা হয়েছি এবং যখন যেদিনকে অভি আসবে সেদিনকে ও নিজেই সিঁদুরের থেকে সিঁদুরের টিপ পরে নিজেকে ওই ফিলিংসটা ওই ফিলটা তৈরি করা সেটাও কিন্তু বুদ্ধদেববাবু অসাধারণভাবে লিখেছিল আর কি। আর বুদ্ধদেববাবুর ওই শাড়ি পরার ব্যাপারটা আমাকে খুব মানে একটু ডিস্টার্ব করেছে, কারণ হচ্ছে উনি যেভাবে লিখেছেন শাড়ির ডেসক্রিপশন দিয়েছে সেটা আমি কখনো ফলো করিনি আর কি। পার্পল কালারের জংলা প্রিন্টের শাড়িটা আমি ব্যবহার করেছি, কিন্তু আমার মনে হয়েছে বাবলিকে আমি 2-3 রকমভাবে বাবলিকে দেখেছি, যেহেতু ও রেভিনিউ সার্ভিসে চাকরি পেয়েছে। সো ও একজন পড়াশুনো জানা একটা মেয়ে, সে শুধু শাড়ি কেন পরবে, সে স্কার্টও পরতে পারে, সে ফ্রক পরতে পারে, স্কার্ট পরতে পারে, সে প্যান্ট শার্ট পরতে পারে, অনেক কিছু পরতে পারে। ওই সময়টা যে সময়টা আমরা দেখানোর চেষ্টা করেছি সেই সময় মেয়েরা একটু প্যান্ট শার্ট পরার দিকে একটু ট্রেন্ড ছিল আর কি। সো ওইগুলোকেও আমি ইনকর্পোরেট করার চেষ্টা করেছি আর কি। বাবলির মনের মধ্যেও তো অনেকগুলো দ্বন্দ্ব ছিল, যেমন ছিল সেলফ ডাউট, ঠিক সেরকমভাবেই যখন যে রাতটাকে নিয়ে গল্পটা প্রায় শেষের দিকে যাচ্ছে, জঙ্গলের রাতটা, সেই রাতটায় কিন্তু দময়ন্তীর মনে বা বাবলির মনে অনেকগুলো জায়গা আছে। সে না নিজেকে খুব মডার্ন বলছে যে না আমি এই ভাবনাটায় বিশ্বাসী না, আবার সে কোথাও নিজেকে ডিফারও করছে না, আবার তার পরের দিন তার চোখে অঝরে জল। এই ছোট ছোট মোমেন্টগুলো ক্রিয়েট করা, মানে সেই ড্রাফটটা তৈরি করা যদি একটু বলো। হ্যাঁ, মানে দেখো গল্পের মধ্যে যেভাবে তুমি গল্পটা পড়েছো, যেভাবে তুমি দেখতে পেয়েছো, সেটা পুরোটাই বাবলির চরিত্র এবং অভির কেমিস্ট্রির মধ্যে পুরোটাই আছে, সেটা সিনেমা দেখলে বুঝতে পারবে। এবং আমি বারবার বলছি, এটা যেহেতু একটা সিনেমা, এটা পড়ে এক রকমের ফিলিংস হয়, ভিজুয়ালি দেখানোর জন্য আমাকে একটা অন্য কী বলতো অন্য ডাইমেনশন ক্রিয়েট করতে হয়, ন্যারেটিভটা একটু আলাদা হয়। সো আমি পুরো বাবলির এসেন্সটাকে রেখে আমি আমার মতো করে বাবলিকে বানিয়েছি। বেশ, আরেকটা প্রশ্ন না করলে, চরিত্রের কোনো কোথাও নেই, মানে কনফ্লিক্ট নেই, মানে যা চরিত্রের ফিলিংস, বাবলির ফিলিংস, সেগুলো সবটাই আছে। হ্যাঁ, রাজদা আরেকটা প্রশ্ন না করলেই নয়। আবিরদাকে আমরা এর আগে প্রেমের গল্পে পেয়েছি, তোমার ছবিতেই প্রেমের গল্পে পেয়েছি। শুভশ্রীদিকে বিগত কয়েক বছর ধরে আমরা যেরকম চরিত্রগুলো পাচ্ছি, সেগুলো তথাকথিত শুভশ্রী গাঙ্গুলিকে মানুষ যেভাবে প্রথম থেকে দেখে এসেছে তার থেকে সম্পূর্ণ ও আলাদা। সেখানে একে তো সে তোমার স্ত্রী, তার সঙ্গে তার অভিনেত্রী সত্তাটা অন্যভাবে এখন বিকশিত হচ্ছে। তোমার কাছে এই চরিত্রটার জন্য তাকে প্রস্তুত করা, ক্যারেক্টারাইজেশনের মধ্যে ফেলা, এটা কত বড় চ্যালেঞ্জ ছিল, এবং শুভশ্রীদির কাছেও এটা কত বড় মার্ক হতে চলেছে বলে তোমার মনে হয়? কি বলতো, তথাকথিত বলে কোনো শব্দ হয় না আর কি। প্রত্যেকটা মানুষের চ্যালেঞ্জ দিলেই আমার মনে হয় সেই চ্যালেঞ্জটা যদি অ্যাকসেপ্ট করে তাহলেই সেই চ্যালেঞ্জটা সে ওভারকাম করতে পারবে। শুভশ্রীর ক্ষেত্রে ওর মধ্যে নিশ্চয়ই একজন ভালো অভিনেত্রী লুকিয়েছিল, তার জন্যই ওকে যে ক্যারেক্টার দেওয়া হচ্ছে সেই ক্যারেক্টারগুলোকেও সুন্দর করে মানে ফোটাতে পেরেছে। তার কারণ একটাই হচ্ছে ও নিজে একটা হোমওয়ার্ক করে, এবং আমি ওইটা বলি এতদিন ধরে একটা কাজ করছে, অভিনয় করছে, এখনও এসে দাঁড়িয়ে যদি ভালো চরিত্র না করে বা ভালো চরিত্রকে ফুটিয়ে না তুলতে পারে, তাহলে তো আর অভিনেত্রী হিসেবে নিজেকে ডিমান্ড করতে পারবে না। সবার ক্ষেত্রে আমি যদি আজকে সেটা ভালো সিনেমা না বানাই, তাহলে আমি ডিরেক্টর হিসেবে আর নিজেকে মানুষের সামনে তুলে ধরতে পারবো না। সো এটা প্রত্যেকে তার প্রফেশনে সময়ের সঙ্গে সঙ্গে, তার ম্যাচুরিটির সঙ্গে সঙ্গে সে কিন্তু নিজেকে আরও অনেক অন্যভাবে ডিসকভার করে, সে ম্যাচুরিটি বাড়ে। সো সেইভাবেই শুভশ্রীরও বেড়েছে, আমার বেড়েছে, আবিরের বেড়েছে, প্রত্যেকে যারা আমরা দিনের পর দিন কাজ করছি তাদের প্রত্যেকের বেড়েছে, আরও বাড়বে, আরও সময় যাবে যত, আমাদের ম্যাচুরিটি আরও অন্যভাবে বাড়বে আর কি। সো এটা একটা জার্নি, চোখ কান খোলা রাখতে হবে আর কি, আর নিজেকে সবসময় শিখিয়ে যেতে হবে। তুমি যা জানো সেটা ভুলে যেতে হবে যে আমি কি জানি, আমাকে জানতে হবে যে আমি কালকে কি জানবো, কীভাবে শিখবো, বা কালকের যে গল্পটা আমি করতে যাব সেই গল্পটাকে আমি কিভাবে আলাদা করবো আর কি। শেষ প্রশ্ন করব, বাবলির সঙ্গে সঙ্গে রাজ চক্রবর্তী নিজে দেওয়া কোন চ্যালেঞ্জটাকে পাশ করলো ফুল মার্কসে? আমি এরকম কোনো চ্যালেঞ্জ ছিল না, মানে বাবলি আমার জন্য খুব ইজি ছিল আর কি বানানো। না প্রেমের ছবি, এবং এটা বাবলি করার ক্ষেত্রে 2-3টে জিনিস মাথায় ছিল, যে আমি লুক অ্যান্ড ফিলটা যাতে সুন্দর করি, ঝকঝকে তকতকে, যে ধরনের নর্মালি বাংলা সিনেমায় যেটা দেখা যায় না, একটা প্যালেট, একটা কালার প্যালেট, তার মধ্যে সেই ক্যারেক্টারগুলোকে সেট করা, তাদের কস্টিউম প্যালেট, সব কিছু মিলিয়ে আমি একটা অন্যরকমভাবে বলতে চেয়েছি আর কি। একটা সময়ের গল্প বলেছি, হয়তো 95-এর গল্প বলেছি, গল্পটা 84-এর হলো, 95-এর গল্প বলেছি, বাট আমি সময়টাকে তবুও একটু অন্যভাবে একটু ফিউশন করেছি, একটু ফ্যান্টাসিতে নিয়ে গেছি। হ্যাঁ, আমার চরিত্রের প্রত্যেকে কিন্তু ওরকম মানে ঢোলা জামা, ঢোলা প্যান্ট না পরে একটু স্মার্ট দেখতে, একটু সুন্দর দেখতে, স্মার্টনেসটাকে আরও বাড়িয়ে দিয়েছি। মানে অবির স্মার্টনেসটা হোক, বাবলির হোক, জুমার স্মার্টনেসটাকে আরেকটু আপগ্রেড করে দিয়েছে আর কি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।